প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আপনাদের আমাদের আজকের এই বিশেষ আলোচনায়। আমি শারমিন লিনা, রেইন ফরেস্ট মিডিয়ায় আমাদের বিয়ন্ড দ্য ডেল্টা টক শোতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সমাজের প্রতিটি স্তরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দর্শক, আজকের আলোচনার বিষয় হলো ভবিষ্যৎ নির্বাচন আশাবাদী নাকি নাশকতা। গত 17 অক্টোবর বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো একটি নতুন রাজনৈতিক সংস্কারের রোড ম্যাপ জুলাই জাতীয় চার্টার স্বাক্ষর করেছে, যার লক্ষ্য ছিল অন্তর্বর্তী সরকারের অধীনে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। এর পরপরই দেশে একাধিক বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে নাশকতা হতে পারে, ঠিক এমন সন্দেহ তৈরি করেছে। একদিকে নতুন সম্ভাবনার দরজা খুলছে, অন্যদিকে পুরনো সংকট ও অনিশ্চয়তা যেন আজও ছায়া ফেলছে। ভবিষ্যতে ভোট কি একটি নতুন আশার রোশনা, নতুবা পুরনো অবিচার ও বিভাজনের নাশগঙ্গা? একটি গভীর রাজনৈতিক ও সামাজিক প্রশ্ন উত্থাপন করে। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো একযোগভাবে দেশের অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলছে। এই পরিস্থিতি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়াতে পারে। আজ আমাদের মধ্যে আছেন বাংলাদেশের দুইজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব। দর্শক, আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিব। আমার বামে আছেন আনিস আলমগীর, বাংলাদেশের একজন খ্যাতনামা সাংবাদিক, কলামিস্ট এবং লেখক। 2001 সালে আফগান যুদ্ধে এবং 2003 সালে ইরাক যুদ্ধে সরাসরি ফ্রন্ট লাইনে প্রতিবেদক হিসেবে তিনি কাজ করেছেন এবং ইরাকে একমাত্র বাংলাদেশি সাংবাদিক হিসেবে যুদ্ধ সরাসরি প্রত্যক্ষ করেছেন তিনি। দর্শক, আমার বাম পাশে আরেকজন সম্মানিত অতিথি আছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক, ফিনান্সিয়াল পোস্ট, এবং তিনি সিনিয়র সাংবাদিক হিসেবে কাজ করছেন। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আমি প্রথমেই চলে যাচ্ছি আনিস আলমগীর আপনার কাছে। আজকে বিষয়বস্তু যেমনটি বলছিলাম যে নির্বাচন আসলে আশাবাদী নাকি নাশকতা, যেটি আমাদের আসন্ন ভবিষ্যৎ নির্বাচন। জুলাই জাতীয় চুক্তিতে যে 25টি রাজনৈতিক দলের স্বাক্ষর, যেটা আমরা দেখলাম যে স্বাক্ষরিত হলেও আওয়ামী লীগ সহ কিছু বামপন্থী ও ছাত্র সংগঠন কিন্তু বর্জন করেছে। এই বিভাজন কি নির্বাচনী স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করেন? জটিল। নির্বাচনী স্বচ্ছতার সঙ্গে এর কি সম্পর্ক আছে আমি জানি না। এটা তো হচ্ছে যে স্মুথ হবে কিনা নির্বাচনের, আমরা যে ডেডলাইন আছে ফেব্রুয়ারির, সে পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা থাকবে কিনা বা রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বিবাদ জড়াবে কিনা সেটা হতে পারে। কিন্তু আপনি যেটা বলছেন যে এই স্বাক্ষর করে নাই এই জন্য যে বিরোধ হয়ে যাবে, এটা তো না। কারণ স্বাক্ষর যে 55টি রাজনৈতিক দল এখানে আছে বাংলাদেশে, তার মধ্যে 25টা স্বাক্ষর করেছে। আপনি যদি সংখ্যানুপাতে দেখেন, তারা যে খুব বড় সংখ্যায় তা না, তারা অত বড় রিপ্রেজেন্টেটিভ নাই তাদের। তারপরও যেই দলগুলো স্বাক্ষর করার কথা, তাদের মধ্যে প্রধান দুইটি রাজনৈতিক দল তো স্বাক্ষর করেছে, বিএনপি করেছে, জামায়াত করেছে। আমার মনে হয় এনসিপিও হয়তো করবে, বা না করলেও এটা যে খুব যে ইম্প্যাক্ট হবে তা না। আমার মনে হয় সরকারের মধ্যে 31 তারিখ পর্যন্ত যেহেতু টাইম দিয়েছে, এর মধ্যে হয়তো ম্যানেজ করতে পারবে তাদেরকে। কিন্তু আমি আবারও বলি যে এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই, এটা একটা আলাদা। এটা হচ্ছে একটা অঙ্গীকারনামা যে নতুন যে সরকার আসবে তারা কি কি মানে সংস্কার করে, এই সংস্কারগুলোর যেগুলো তারা একমত হচ্ছে সেগুলোর একটা অঙ্গীকারনামা, যারা নতুন সরকার যারা আসবে তারা যাতে বাস্তবায়ন করে। সেই রাজনৈতিক দলগুলো এক হলো। জনগণের রিপ্রেজেন্টেশন এখানে যদি ধরেন সে অর্থে খুবই কম, কারণ বাংলাদেশে আরও 2-3টি রাজনৈতিক দল, যেগুলো বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, 14 দল বলেন, এরা নাই। এবং এখানেও যে 4টে রাজনৈতিক দলের কথা বলা হয়েছে, বাম রাজনৈতিক দল, তারাও নাই। তার মানে হচ্ছে যে ভোটে 2008-এর ভোটার হিসাবে প্রায় 60% এখানে অনুপস্থিত। আবার যদি রিসেন্ট হিসাব করেন তাহলে দেখতে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এরা মিলে 80% লোক। তো 80% লোকের মধ্যেও আপনি শুধুমাত্র বিএনপি আর ইয়েকে পাচ্ছেন, জামাতকে পাচ্ছে, বড় অংশ তাহলে নাই। তো এখানে জনমত ওইভাবে প্রতিফলিত না হলেও আমরা বৃহত্তর স্বার্থে চাই যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা হোক, এবং যেই মতপার্থক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে সেটা সরকার তাদের সাথে আলাপ করুক, মুছে যাক, রাজনৈতিক দলগুলোর একটু সুমতি হোক। কারণ বাংলাদেশ এমন একটা পজিশনে আছে,
আজকে নির্বাচন যখন অনুষ্ঠিত হচ্ছে না, তখন আন্তর্জাতিক মহল থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব দিক থেকে মানে বাংলাদেশ ভীষণ ট্রাভেলে আছে। বিশেষ করে আমাদের সাহায্যদাতা যারা আছে তারাও এখন সত্য দিচ্ছে। আমি রিসেন্টলি IMF এর লাস্ট কিস্তির কথা যেটা জানলাম, সেখানেও তারা বলা হচ্ছে যে একটা স্থিতিশীল সরকার বা নির্বাচিত সরকার ছাড়া তারা এখন ছাড় দেবে না টাকা। এরকম কিছু তথ্য আছে, আমি 100% এখনো নিশ্চিত হতে পারছি না, কিন্তু যে জিনিসগুলো দাঁড়াচ্ছে, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা স্থিতিশীল সরকার, একটা নির্বাচিত সরকার অতি অবশ্যই জরুরি বাংলাদেশের জন্য। আনিস আলম ভাই, আপনার কাছে আমরা আবার ফেরত আসবো। আজিজ, আপনার কাছে জানতে চাই যে এই যে নির্বাচন প্রক্রিয়ার যে ভবিষ্যৎ, এটি নিয়ে আপনার আসলে দৃষ্টিভঙ্গি কি? আপনি কি আশাবাদী নাকি উদ্বিগ্ন? ধন্যবাদ আপনাকে। সহ-আলোচক আলমগীর ভাই আমার খুব, আনিস আলমগীর খুব ঘনিষ্ঠ, হ্যাঁ, এবং বেশ ভোকাল। আমি বলবো আমি উদ্বিগ্ন। কারণ হচ্ছে, ধরেন আওয়ামী লীগ নাই, বাকি যে দলগুলি আছে 52টি নিবন্ধিত দল আছে, তার ভিতরে 25টি বসেছে, আলোচনা করেছে। 30টি বসেছে, তার ভিতরে 25 জন এই জুলাই সনদে স্বাক্ষর করেছে। আমার বক্তব্য হচ্ছে যে একটি নির্বাচন আর জুলাই সনদের উপরে ভিত্তি করে নির্বাচন হবে। এই জুলাই সনদটি কি চ্যালেঞ্জ হওয়ার মতো না? আপনি বলেন, এই সরকার, শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে এই সরকার এই রাষ্ট্রপতির কাছে সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। এরপরেও আবার এই সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনার এই সরকার কাজ করার বৈধতা নিয়েছে। তার মানে এটা সাংবিধানিক সরকার। এই সরকারের সংবিধানের কোনো অংশ সংস্কার করার এখতিয়ার নাই, কিন্তু করেছে। এখন জুলাই সনদের মধ্যে যা যা আছে, এগুলো যেগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেগুলো অবৈধ হবে। যে কেউ চ্যালেঞ্জ করতে পারে যে কোনো সময়। আইন যদি আইনের মতো চলে, অর্থাৎ আইনের শাসন যদি দেশে চলে, এই জুলাই সনদ তো কোর্টে গেলেই আটকাই যাবে। এই জুলাই সনদে ধরেন জুলাই, বিশেষ করে এনসিপি বলেছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার দাবি তুলেছে, আইনি ভিত্তি চেয়েছে। আইনি ভিত্তি কি করে হবে? আইনি ভিত্তি জুলাই সনদের কি করে? আইনি ভিত্তি তো দিতে পারে সংসদ। আইনি ভিত্তি তো এই 25 দলকে জমি সারা দেশ ইজারা দেওয়া হয়নি তো, যে তারা যা বলবে আমি মানতে রাজি। তারপরে এই জুলাই সনদ আপনার যখন গণভোটে দিবে, প্রথম কথা হচ্ছে গণভোট হবে কিনা তার জন্য গণভোট দরকার, কারণ এই সংবিধানে গণভোট নেই। হ্যাঁ, আর গণভোটে 84টা সংস্কার প্রস্তাব আছে। হানা ভোট আমি কেমন করে দেব? এর ভিতরে হয়তো 30টায় আমার না আছে, আমার বাকিটায় আমার হ্যাঁ আছে। আমি কি করব? আমার একটায় না ভোট আছে, তখন আমি কি করব? আমি তো তাহলে পুরোটায় না দিয়ে দেবো, অথবা পুরোটায় হ্যাঁ দিয়ে দেবো। এটা তো অবৈজ্ঞানিক। আপনাকে স্পেসিফিক করতে হবে। হ্যাঁ না ভোট করতে হলে এক দফায় থাকতে হবে, যে কোনো একটিতে থাকতে হবে। অথবা যতগুলি সংস্কার হয়েছে এর ভিতরে যে মৌলিক সংস্কার হিসেবে 30টিও ধরে, 30টি ভোট দেওয়ার সুযোগ থাকতে হবে এবং 30টাকে গুনতে হবে। আপনি হ্যাঁ না ভোট কী করে হয়? যেমন পিআর সিস্টেম বলা হয়েছে, এটা জামাত হঠাৎ করে এসে ধরছে তারা পিআর সিস্টেম চাই, এবং পিআর সিস্টেম না হলে সনদ স্বাক্ষর করবে না। কিন্তু পিআর সিস্টেম কিন্তু নাই, স্বাক্ষর করেছে। এনসিপি বলেছে আমাদের সাথে প্রতারণা করেছে, কারণ তাদের সাথে কথা ছিল যে তারাও সাইন করবে না, জামাতও সাইন করবে না, সাইন করে দিছে। আবার সনদ স্বাক্ষর করে আবার মাঠে যায় সমাবেশ করেছে। হ্যাঁ, তাহলে ডাবল প্রতারণা না? হ্যাঁ, এই জন্য আমি বলবো যে এটা একদম সাংবিধানিক সরকার সব কাজ অসাংবিধানিক করছে। এটা কিন্তু চ্যালেঞ্জ কোনো না কোনো সময় হবে। এখন পরিস্থিতি নাই, আর পরিস্থিতি হবে। এছাড়াও আরও অনেক কথা আছে। ধরেন বিরাট দল আওয়ামী লীগ ইলেকশনের ভিতরে নাই, জাতীয় পার্টি কি হয় তাও জানি না। ইলেকশনের আগে এখন আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ আছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেয় কিনা, জাতীয় পার্টির অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করে কিনা, বা জাতীয় পার্টি নিষিদ্ধ করে কিনা, হ্যাঁ, অনেক অনেক সমস্যা। তারপরে ধরেন এখন দেশে প্রশাসন ঠিক নাই, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নাই। আপনার প্রায় 16 জন আর্মি অফিসারকে
আপনার গ্রেপ্তার দিয়ে রাখছেন, ওখানে আলুয়া রাখছেন, তো কাকে দিয়ে নির্বাচন করবেন? অভ্যুত্থানের শক্তি অর্থাৎ স্টেক হোল্ডার, ইলেকশনের যে স্টেক হোল্ডারগুলি সবটাই তো নড়বড়। আবার একবার নির্বাচন বিলম্ব হওয়ার আমি খুবই সম্ভাবনা দেখতেছি। আর যদি বিলম্ব হয় তাহলে আগামী 4 বছর 5 বছর নির্বাচন হয় কিনা সন্দেহ আছে। আচ্ছা আনিস আলমগীর, এই যে চারিদিকে যে সহিংসতা আমরা দেখছি এবং রাজনৈতিক অস্থিরতা আমরা দেখছি, নির্বাচন পূর্ববর্তী এই সহিংসতা এবং রাজনৈতিক অস্থিরতা আসলে নির্বাচন প্রক্রিয়ার জন্য কি ধরনের ঝুঁকি তৈরি করতে পারে? ঝুঁকি তো আছেই। যে কোনো নির্বাচনের পূর্বে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি পূর্ণাঙ্গভাবে তাদের কাজ না করতে পারে, সেই ঝুঁকিটা বেড়ে যায়। তো বর্তমানেও তো যে পরিস্থিতি, তাতে পুলিশ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের মধ্যে সর্বপ্রথম আছে, প্রথম কাতারে। তারা তো পারছে না, তারা যেখানে যাচ্ছে সেখানে প্রতিরোধের সম্মুখীন হয়। তাদের জনবল, তাদের মনোবল সব কিছুই নষ্ট হওয়া। তো এই রকম পরিস্থিতিতে সরকার যদি একটু না হয়, সচেতন না হয়, তাদের মনোবল ফেরানোর জন্য সক্রিয় ভূমিকা না আনে, তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে না দেয়, তাহলে এখানে হ্যাম্পার হবে। আবার আর্মি ভাই বলছিলেন যে আর্মির মধ্যেও একটা মানে একটা অস্থিরতা কাজ, অরাজকতা, একটা অস্থিরতা কাজ করে হচ্ছে। তাদেরকে কোর্টে আনবে, আমি যেটুকু শুনেছিলাম তাদেরকে কোর্টে প্রডিউস করা হবে। তো সে প্রডিউস করা নিয়ে একটা আছে, তাদেরকে জামিন দেওয়া হবে না, জামিন দিলে তারা কোথায় থাকবে, নাকি তারা সেফ কাস্টডিতে থাকবে, এগুলো নানা ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। যেহেতু সামরিক বাহিনীর লোকদেরকে বিচার করার এই বিষয়টা মানে সিভিল কোর্টে এনে নতুন একটা প্রক্রিয়া, এই নতুন প্রক্রিয়া কিভাবে সামনে আগাবে আমি জানি না। যদিও সার্ভিং জেনারেলদের যদি মনে করা হয় যে অতীতে আনা হয়নি, এখন আনা হয়েছে, সেই ক্ষেত্রে জিয়াউল হককে আবার এখানে উদাহরণ দেওয়া যায় যে একই ধরনের মামলা, গুম খুম যা আছে এগুলোতেও সে কিন্তু তা সবার আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে তার স্ট্যাটাস কি? এদেরকে যদি আপনার ইয়েতে রাখে, ক্যান্টনমেন্টে রাখে, তাহলে ও কেন আইসোলেটেড আরেক আলাদা থাকবে? এই প্রশ্নগুলোও করছে কিন্তু কেউ আইনজীবীরা, যে যদি বিচার যদি বা ট্রিটমেন্ট যদি একই রকম হয় তাহলে সবার জন্য একই রকম হতে হবে, তাহলে একজনের জন্য একটা হবে কেন? তো সবগুলো মিলিয়ে প্রতিপক্ষ অনেক দাঁড়িয়ে যাচ্ছে ইলেকশনটা যাতে দেরি হয় কিংবা ভণ্ডুল হয়। এখন সরকারের উপর নির্ভর করছে সরকার কতটা আন্তরিকতার সাথে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগাতে পারে, পরিস্থিতি যেটা ঘোলাটে হচ্ছে সেটাকে তার আয়ত্তে আনতে পারে। জি, এম এ আজিজ, আনিস আলমগীর যেমনটি বলছিলেন যে সরকারের উপর অনেকটা নির্ভর করছে সরকার আইন শৃঙ্খলাকে কতটুকু নিয়ন্ত্রণে আনতে পারে। সেই প্রেক্ষাপটে আপনার কাছে জানতে চাই যে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আসলে নির্বাচন প্রক্রিয়ার উপরে কি প্রভাব ফেলছে? এখন ধরেন একটা নির্বাচন হতে গেলে সরকার, ইলেকশন কমিশন, রাজনৈতিক দল, অংশগ্রহণকারী রাজনৈতিক দল এবং ভোটার, অর্থাৎ শান্তিপূর্ণভাবে ভোটার ভোট কেন্দ্রে যাবে, যাকে ভোট দিবে সে যাতে গণনায় নির্বাচিত হয়, এই পর্যন্ত। তো আপনি দেখেন সরকার সম্পর্কে কিন্তু সন্দেহ কাজ করছে। সরকারকে এই যে অগোছালা পরিস্থিতি যে নির্বাচন দিচ্ছে, এই নির্বাচন একটি সময় যা বলতে পারে যে সব তো ঠিক নাই, তাহলে নির্বাচন একটু 6 মাস পিছাক, 1 বছর পিছাক, 2 বছর পিছাক, এরকম তো হইতে পারে, তাই না? এরকম আশঙ্কা জনমনে আছে। কিন্তু আবার নির্বাচন যদি করতে চান, ধরেন দৃশ্যমান যদি দেখেন, সরকার ডক্টর ইউনূস নির্বাচন দিতে চায়, ইলেকশন কমিশন নির্বাচন করতে চায়, এটা বোঝা যায়। কিন্তু যারা নির্বাচন করবে তাদের ভিতরে এখনও তো সমস্যার সমাধান হয় নাই। এই যে জুলাই সনদ নিয়ে বিতর্ক, যেটা ভাগ বিভাগ হয়ে গেছে, তো ভাগাভাগি হয়ে গেছে না? তো এরা তো নির্বাচনে গেলে তো ভোটার সংখ্যা যদি কাউন্ট করেন, কয় % ভোট? এখানে তো জাতীয় পার্টি আর জামাত ছাড়া ভোটার নেই। আপনি দেখেন, এটা দিয়ে ভোট করবেন, এটা একটা জোড়াতালির খেলা, ইলেকশন জোড়াতালি হবে, তো ইলেকশন জোড়াতালি। এই জন্য আমি বলছি যে ধরেন, আমি বলি যে
হোম উপদেষ্টা বলেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে গত 3 ইলেকশনে, আওয়ামী লীগের 3 ইলেকশনে যারা রিটার্নিং অফিসার ছিল তাদেরকে এবার রিটার্নিং অফিসার দেওয়া হবে না। তাই রিটার্নিং অফিসার তো সাধারণত প্রশাসন থেকে বানানো হয়েছে, কোথায় পাবে? সরকার তো ঠিক আগের সরকারের মতো করেই রাষ্ট্র চালাচ্ছে। আপনি বলেন প্রশাসন ক্যাডার একটা, আর 25টা ক্যাডার বাইরে আছে। 25টা ক্যাডার, একটা ডিসি হতে বা রিটার্নিং অফিসার হতে তো আইনস্টাইন হতে হয় না। তো 25টা ক্যাডার থেকে লোক নিয়ে যদি, যেটা বলা হয় জনবল নাই, 25টা লোককে বাছাই করে লোক নিয়ে 7 দিনের ট্রেনিং দিলে হতে পারে না রিটার্নিং অফিসার। আমি তো রিপোর্টার্স ইউনিটির 2,500-3 হাজার ভোট, আমি তো চেয়ারম্যান, কোনো সমস্যা তো হয় না। ব্যাপারটা হলো যে নির্বাচন কন্ডাক্ট করতেছে তার কোনো মতলব আছে কি না। মতলব থাকলে নির্বাচন নিরপেক্ষ হবে না, মতলব না থাকলে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের যে রাজনৈতিক কালচারটা হচ্ছে যে এনিহাও যেত। এখন রাজনৈতিক দলগুলি যদি আপনার সুষ্ঠু পরিস্থিতি রক্ষা না করে, হ্যাঁ, তাহলে তো গোলমাল হতেই পারে। কিন্তু এই জন্যে বলছি যে ধরেন পুলিশ এই সরকার কোথার থেকে শুরু করবে, কোথায় শেষ করবে এটা বোঝে নাই। ধরেন অভ্যুত্থানের পরে তো পুলিশ কমে ফেলছে। ধরেন 5 তারিখে অভ্যুত্থান ঘটে যায়, 8 তারিখে ওত নেয়, 9 তারিখ থেকে ধরেন শুরু করে এই সরকার কাজ। শুরু করলেও তো তারা তো ওই এনজিওর মতো শুরু করে, বুঝছেন না? কোথায় শুরু করবে? আপনার এই যে এই তারিখের ভিতরে ধরেন এই সরকার ইয়ে করেছে, মানে জরিপ করেছে, আপনার 836 জন মারা গেছে। আর 15 তারিখ পর্যন্ত হিসেব করে জাতিসংঘ রিপোর্ট দিচ্ছে 1400 লোক মারা গেছে, 1400। এখন এই যে মারা গেছে আপনি খেয়াল করে দেখেন, এই 5 তারিখ থেকে 8 তারিখ এই সময়ে প্রায় 50% থানায় আগুন, 50% থানার অস্ত্র লুট হয়ে গেছে। হ্যাঁ, তারপর অনেক পুলিশ মেরে ফেলেছে, পুলিশকে ঝুলায় রাখছে, পুলিশ কমে গেছে, কারাগার থেকে অনেক আসামি বের হয়ে গেছে। হ্যাঁ, তো তাদের আপনার ইন্ডিমিনিটি দিচ্ছেন, তাদের জুলাই ওই সময় যারা পুলিশ হত্যা করছে তাদের বিচার হবে না। এটা কেমন ফৌজদারি অপরাধ করলে একটা দেশ? আপনার নেপালে সরকার বদল হচ্ছে না, প্রধানমন্ত্রী এসে প্রথমেই বলছে যে কোনো কিছু করা, সব ক্লাসে চলে গেছে, ছাত্ররা সব ক্লাসে চলে। আর আমাদের এই ছাত্রদের দিয়ে মানে ইচ্ছে করে সরকার চুপ থেকে মব সন্ত্রাস করে সব কিছু দমন করার চেষ্টা করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে নেই, করেছে মবের উপরে। এবং 6 থেকে ক্লাস 8 থেকে মাস্টার্স পর্যন্ত ছাত্ররা এই মুভমেন্টে ছিল। অর্থাৎ এই বিজ্ঞানের যুগে যেখানে রোবট, AI, ডেটা সায়েন্স কাজ করে, এদেরকে আমি লিখেছি হতো আগামী 10 বছর পরে এই দেশ কিন্তু সারা পৃথিবী অটোমেশন হয়ে যাবে। এখন এই সব ছাত্রদের এমন মানসিকতা তৈরি করেছে, একবারে MP হতে চায়, একবারে মন্ত্রী হতে চায়, একবারে 17 কোটি হতে চায়, একবারে 1000 কোটি টাকার মালিক হতে চায়। এদের আর কোনো দেশের কাজে লাগাইতে পারবেন না, এদের সাথে কথা বলা যায় না। এই জন্যে আমি বলছি যে সামনের যে নির্বাচন, এই নির্বাচনটা সাংঘাতিক চ্যালেঞ্জিং, সামনে আর কি কোনো কিছু ঠিক নাই। তো ঠিক করার মতো আমি ওইটাই বলছি যে শুরু করবে কোথায়, শেষ করবে জানা। আপনি বলেন যখন নির্বাচনে আপনার প্রস্তুতি দিচ্ছে, অর্ডার দিচ্ছে, সাথে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার এগুলো লাগবে না? তখন প্রিজাইডিং অফিসার, এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা আসলে কি প্রভাব ফেলতে পারে? নির্বাচনের ভূমিকা প্রভাব কি? নির্বাচন যেখানে দেখছি যে প্রতীক নিয়ে খুব একটা না, প্রতীক ধরেন এই যে প্রতীক, এখানে নির্বাচন কমিশনকে যেটা আমরা অনেক কিছু ধরেন প্রতীক তো আপনার ক্যাবিনেট অনুমোদন করে, তাই না? অনুমোদন করলে যেগুলো থাকে, এখনও 50টা প্রতীক খালি আছে, কেউ নেয়। তাদের ভিতরে বলা হয়েছে যে আপনারা 50টা প্রতীকের যে কোনোটা নেবে না, ওই সাপ্লাই নেবে, এরা ধরেছে। এখন ইলেকশন কমিশন আইন মতো তো একটা ধরাই দিবে। এটাতে যদি দেয়, এখন এনসিপি তো লোক সংখ্যা, সদস্য সংখ্যা যাই থাকুক না কেন, ক্ষমতায় তো তারা আসলে আইনসম্মতভাবে যেটা হবে সেটাই তো ইলেকশন কমিশন, সেটাই তো জানে। আপনি মাহমুদুর রহমান মান্না সাহেব যখন গেছে, সে প্রতীক চাইছে, সে প্রতীক নাই, তখন যেটা খালি আছে ওইটা নিছে। এগুলো কি আসলে নির্বাচন প্রক্রিয়ার উপর প্রভাব ফেলবে? এগুলো কি এনসিপি নির্বাচনে না গেলে কি এমন কিছু আসে যায় বলেন? কিন্তু আমি ধরেন বড় পার্টি আওয়ামী লীগ নাই, জামাত নাই, এই জাতীয় পার্টি নাই,
12 দল না 14 দল নাই, এনসিপি যদি সংখ্যার বিচারে চিন্তা করেন, আমি তো আগে করেই বলছি ওরা যদি আগে আলাদা নির্বাচন করে একটারও জামানত থাকবে না। আচ্ছা, আনিস আলমগীর, এম এ আজিজ যেমন বলছিলেন যে এনসিপি নির্বাচনে বড় দলগুলো নেই, এনসিপি নির্বাচনে যাবে কি যাবে না সেটা আসলে ডিপেন্ড করছে সময়ের উপরে। আপনার কাছে জানতে চাইছি যে এই যে আওয়ামী লীগের, আমি যদি প্রধান উপদেষ্টার কথার সূত্র ধরে বলি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ এবং তার বিচার প্রক্রিয়া যে চলছে এখন প্রক্রিয়াধীন অবস্থায় আছে, তো এই বিষয়গুলো আসলে নির্বাচন প্রক্রিয়াকে কিভাবে প্রভাবিত করে? এটা দিয়ে কী প্রভাবিত করবে? প্রভাবিত হচ্ছে যে ইলেকশন ফেয়ার হবে কিনা বা ইলেকশন গ্রহণযোগ্য হবে কিনা সেটা হচ্ছে বিষয়। তারা যে ইলেকশনে যাচ্ছে না, প্রভাব হচ্ছে যে তাদের ডিসিশন, তারা কি এই ইলেকশন হতে দেবে কিনা। যদি হয় যে ইলেকশন আমাদেরকে ছাড়া ইলেকশন করতে দেব না, এটা যদি আওয়ামী লীগ ডিসিশন নেয়, সেখানে একটা প্রতিক্রিয়া হতে পারে। আর তারা যদি মনে করে যে না আমরা নাই, ঠিক আছে ওরা ইলেকশন করে ফেলুক, একটা নির্বাচিত সরকার চলে আসুক, তারপর আমরা দেখব, তখন আরেকটা ডিসিশন। এখন তারা এটা নির্ভর করছে সরকারের উপর না, এটা তাদের উপর। কারণ তারা যদি দেশকে অস্থিতিশীল করতে চায় নির্বাচনকে কেন্দ্র করে, তাহলে অবশ্যই সেটা করতে পারে। এখন সরকার যদি ভেবে থাকে বা আমাদের অন্য কোনো লোক যদি বোকার মতো ভাবে যে না তারা কিছু করতে পারবে না, সেটা ভুল ধারণা হবে। আমার মনে হচ্ছে এক ধরনের সমঝোতা তাদের সাথে সরাসরি হোক আর ইয়েতে হোক, নেপথ্যে হোক, এটাতে আসা উচিত যে নির্বাচন যাতে নির্বিঘ্ন করতে তারা সহায়তা করে। কিন্তু এর মধ্যে আবার আন্তর্জাতিক মহল যদি চিন্তা করেন, তারা তো আবার চাচ্ছে যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। নিষেধাজ্ঞা প্রত্যাহার মানে কি? নিষেধাজ্ঞা প্রত্যাহার মানে তারা যাতে নির্বাচনে অংশ নিতে পারে। এখনও টাইম আছে, সরকার আসলে কি তাদেরকে নির্বাচন করতে দেবে কিনা, বা সরকার দিলেও যে শরিক যে রাজনৈতিক দলগুলো যারা তাদেরকে চাচ্ছে না ইলেকশনে, এবং তারা নিজেরা ইলেকশন করে চ্যাম্পিয়ন হতে চাচ্ছে, সেই জায়গায় ওদের রাজনৈতিক দলগুলোর ভূমিকার উপরও নির্ভর করছে। আচ্ছা, এম এ আজিজ, আপনার কাছে একটু একটা মানে আবার রিপিট কোয়েশ্চেন চলে আসে আসলে। এই যে আপনি যেমনটি বলছিলেন যে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ নিলেই কি না নিলেই কি, ইট ডাজন্ট ম্যাটার, বাট বামপন্থী দলগুলো নির্বাচন বর্জন এবং এই এনসিপি নির্বাচন বর্জন ঘোষণা যদি আসে, তাহলে দেশের রাজনৈতিক পরিবেশে আসলে কি ধরনের চ্যালেঞ্জ? বামপন্থী 4টা দল সনদ স্বাক্ষর করে নাই, কারণ সনদের এইটি বলা হয়েছে যে সংবিধানের মূলনীতিতে 4টে আছে, একটা আছে সমাজতন্ত্র। তো সমাজতন্ত্র নাই এখন, তোর যদি স্বাক্ষর করে তাদের পলিটিক্সই থাকে না, এই জন্য কারণে। আর এনসিপির দাবি হলো ভিন্ন, আইনি জুলাই সনদ আইন, দায়বদ্ধতা, দায়মুক্তি ফৌজদারি অপরাধ করলে বিচার হবে না। ধর দায়মুক্তি দিল, কর্নেল রশিদ ফারুক এদেরকে দায়মুক্তি দিয়েছিল না মোস্তাক, আওয়ামী লীগ ক্ষমতা এসে বিচার করছে না পরে। দায়মুক্তি তো হচ্ছে যে রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে আপনার বিচার। আপনি রাজনীতি করতে আসছেন, আপনি যদি ক্রাইম করে থাকেন আপনার বিচার হবে। এটা দায়মুক্তি এখন দিয়ে আটকাই দিলেন, ভবিষ্যৎ সরকার তো পরিবর্তন ঘটবে, বিচার হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। সো এই দায়মুক্তি আমরা অর্থ নাই। যাই হোক, আমার মূল কথা হচ্ছে যে আপনি আইনি ভিত্তি কীভাবে দিবেন, আইনি ভিত্তি অর্থাৎ আইন সিদ্ধ করতে হবে এটাকে। সংসদ ছাড়া তো সম্ভব না, সংসদ নির্বাচন হইতে হবে, তারপরে সংসদ নির্বাচন আগে হবে, এইটা আবার গণপরিষদ হবে, আপনার গণভোট হবে, এগুলো সবই তো সংবিধান বিরোধী। আপনার সংবিধান অনুযায়ী ওত নিচ্ছেন, সাংবিধানিক সরকার, এখন সেটা নিয়েও প্রশ্ন আছে, কিন্তু সেটা নিয়েও প্রশ্ন, সেগুলো নাইবে গেলাম। আমার বক্তব্য একটাই, ধরেন ভোটার চিন্তা যদি করেন, ধরেন আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করা হয়েছে, তাদের সদস্যরা আছে না, টাকা পয়সাওয়ালা বড় নেতারা ভেঙে গেছে আত্মরক্ষার্থে, বেঁচে গেছে, কিন্তু সাধারণ সদস্য যদি স্বতন্ত্র খাড়া যায়, তারা ভোট দেওয়ার নাগরিক অধিকার নাই, ভোট তো দিবে তাদের ভিতরে একজন করে দাঁড়া গেল, কি করবেন আপনি? আবার এও ঠিক, এখন এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধেও মামলা আছে, এই মামলায় বা ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, বিচারে ট্রাইব্যুনালে দণ্ড দিয়ে বলে দিলে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করে দিল, অথবা বিচারে করতে গিয়ে এটা সন্ত্রাসী নিষিদ্ধ করে দিল, তাহলে ভোটে তো আসলো না। কিন্তু প্রত্যেকটা পরিবারে আওয়ামী লীগের সমর্থক আছে,
আপনি যদি রাজনৈতিকভাবে মোকাবেলা না করেন তাহলে তো অসন্তোষ হতে পারে। ঘরে ঘরে এত সমর্থক, আপনি পেশাব করবেন কিভাবে বলেন, নিয়ন্ত্রণ করবেন কিভাবে? কঠিন না, এটা একটা কঠিন বিষয়। আমার দিল যে যেহেতু এটা সাংবিধানিক সরকার, বলা হয় এটা সরকারের কোনো টাইম লিমিট নেই। কেন নাই? আপনি যখন ওত নিয়েছেন, এই সংবিধান যখন আছে, এই সংবিধান একটি সংসদ চলে গেলে সাথে সাথে 3 মাসের ভিতরে নির্বাচন। আপনি যদি 3 মাসের মধ্যে নির্বাচন দিতেন তাহলে আওয়ামী লীগ তখন যে পরিমাণ বিতর্কিত ছিল, হার্ডলি 10 থেকে 15টা সিট পেত, হ্যাঁ, এর বেশি পাইতো না। আপনি তখন মোটা তাজা করছেন। আর যত আমাদের দেশে দেখেন, যে অপ্রেস থাকে, যাকে অত্যাচার করা হয়, যার স্বাধীনতা হরণ করা হয়, যাকে নির্যাতন করা হবে, সে কিন্তু পপুলার হয়, পিপুল সেন্টিমেন্ট তার দিকে যায়। এখন যতই বলেন না কেন, কিছু জরিপ হচ্ছে না, আওয়ামী লীগ 1 নম্বর হয় না। এটা তো ঠিক যে তাদের প্রতি সিম্পেথির কারণে হয় এটা। এখন তো আমি এই জন্যই আগে বলছিলাম যে এই সরকার করতে শুরু করবে, কোথায় শেষ করবে, এটাই তো বোঝে না। অর্থাৎ সরকার পুরো দেশটাকে আউলায় ফেলাইছে। এখন যা ধরবে সবই জোড়াতালি হবে। আচ্ছা হানিস আলমগীর, এই যে আপনি বলছিলেন যে আন্তর্জাতিক, আমরা জানি সবাই যে আন্তর্জাতিক একটা প্রত্যাহার, আওয়ামী লীগের উপরে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারে একটা আন্তর্জাতিকভাবে একটা অনুরোধ এসেছে। আপনার কাছে মনে হয় যে এই ধরনের আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে আসলে ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু সরকার সেটা মানবে কিনা সেটা হচ্ছে বিষয়। আপনি যেটা আগেই প্রশ্ন করলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করে রেখেছে সরকার, সেটা প্রত্যাহার করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে গতকাল একটা 6টা মানে মানবাধিকার সংগঠন এটা আহ্বান জানিয়েছে। তারা শুধু আওয়ামী লীগের উপর প্রত্যাহার করতে বলেছে তা না, সরকারের কিছু কাজেরও প্রশংসা করেছে। আমি যদি সেখান থেকে একটু আপনাকে পড়ে শোনাই, যে তারা বলছে যে 12টার সুপারিশ করছে তারা, যেটা সরকারের উদ্দেশ্যে ধরছে। তার মধ্যে জবাবদিহিতা এবং বিচারের নিশ্চয়তা। জবাবদিহিতা এবং বিচারের নিশ্চয়তা মানে হচ্ছে যে আপনি যে বিচারগুলো এখন চলতেছে, ইনক্লুডিং শেখ হাসিনার বিচার, সেটা কতটা নির্বাক হচ্ছে, সেখানে সে প্রশ্ন এখানে উঠে আসছে। নিরাপত্তা খাতে সংস্কার, আমাদের নিরাপত্তার যে সংকট দেখা দিয়েছে, গুমের অপরাধ এবং নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ। কারণ গুমের ইতিহাস শেখ হাসিনার আমলে দীর্ঘদিন ধরে ঘটেছে। সেই জিনিসটা যদি এই আমলও যদি থেকে থাকে এবং এটা যদি কমিশন শক্তিশালীকরণ না করে, তাহলে শুধু গল্পই থাকবে এখানে। জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার। জাতীয় মানবাধিকার কমিশন হচ্ছে যে সবচেয়ে মানে কি বলবো, ইনঅ্যাক্টিভ একটা অর্গানাইজেশন কিংবা একটা দালালি টাইপ অর্গানাইজেশন, যেটা সরকারের মানে আজ্ঞাবহ হিসাবে কাজ করে। এখন কমিশন নাই, লোক নাই, তারা আসলে মানবাধিকারের কোনো কাজই করে না। সো তাদের ইনঅ্যাক্টিভিটি রয়ে গেছে, কারণ তারা এমন লোকদেরকে সেখানে নিয়োগ দেয়, এগুলো সরকারের দালাল হিসেবে থাকে। এখন দালাল, সরকার যখন পালিয়ে যায় তখন দালালেরও পালিয়ে যায়, এমন এক অবস্থা হয়েছে। তো ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার, আমাদের যে সমস্ত আইনগুলো বেরিয়ার তৈরি করে আমাদের স্বাধীনতার জন্য। ব্যক্তিগত সুরক্ষা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং নজরদারি সীমিতকরণ, যেটা অধিক হারে শেখ হাসিনার আমলে ছিল এবং এটা এখনও বলবৎ রয়েছে। তারপরে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার, এটা তো সীমাহীন। এর আগে কোনো সরকারের আমলে এত মামলা হয় নাই যে উদ্দেশ্য প্রণোদিত মামলা, এত ভুয়া মামলা, একটা হত্যা মামলায় 200 জন আসামি, এবং এদের কাছ থেকে বাণিজ্য হচ্ছে, এটা সবাই জানে, সরকারও জানে। এবং আওয়ামী লীগের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সিভিল সোসাইটি এবং ওর এনজিওর স্বাধীনতা, রোহিঙ্গা শরণার্থীদেরকে সুরক্ষা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা। রোহিঙ্গাদের কথা বলছে যাতে করে তাদেরকে সুরক্ষা আমরা দিতে পারি। তো সব মিলিয়ে সরকারের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা বিরাট চাপ আছে। এবং ইলেকশনের ক্ষেত্রে অবশ্যই এখানে আওয়ামী লীগ একটা বড় ফ্যাক্টর হিসেবে দেখা দিয়েছে। আওয়ামী লীগ, আমি আগেও বলেছি, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেটার উপরে নির্ভর করছে। মানে সরকার দিলেও তারা আসবে কিনা সেটা তো একটা ডিসিশন আছেই, কিন্তু এখন তো সরকার তাদেরকে নিষিদ্ধ করে রেখেছে, এবং নির্বাচনে তারা অংশ নিতে পারবে কিনা এটা আন্তর্জাতিক মহলেরও চোখ আছে এখানে। কারণ তারা যদি নির্বাচনে অংশ না নেয়, আজিজ ভাই আমার সাথে একমত যে এত বড় একটা রাজনৈতিক দল যদি এখানে অংশ নিতে না পারে, তাহলে এই নির্বাচনের অভ্যন্তরীণভাবেও এটা গ্রহণযোগ্য হবে না। কারণ তাদের একটা বিরাট সংখ্যক সমর্থক গোষ্ঠী রয়ে গেছে। এই সমর্থক গোষ্ঠী আজকেও, যদি আমি আজকে যেটা দেখলাম, ঢাকার 35টা সেন্টারে পয়েন্টে তারা মিছিল বের করেছে,
তার মানে এত নির্যাতন, এত ধরপাকড়ের পরেও তারা কিন্তু রাস্তা ছেড়ে যায়নি। সো আগামী দিনগুলোতে তারা আরও সক্রিয় হবে। তো এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচনটা হবে সেটা আরেকটা শেখ হাসিনা মার্কা নির্বাচন হবে, আরেকটা 14, 18 বা 24-এর মতো একটা নির্বাচন হবে। তো সেটা জনগণ যেমন গ্রহণ করবে না, বাংলাদেশের জনগণ যেমন গ্রহণ করবে না, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও সেটার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। তো সরকার যদি আগেভাগে এই ব্যবস্থা নেয়, সবার অংশগ্রহণে যদি নির্বাচনের ব্যবস্থা করতে পারে, তাহলে এই কোশ্চেনগুলো আর আসবে না। আমাদের বাইরের লোকগুলো আমাদেরকে আঙুল তুলে কথা বলতে পারবে না। দেশের মধ্যে যারা ইলেকশন বঞ্চিত হবে তারাও এই প্রশ্ন করতে পারবে না যে আমাদেরকে তো তোমরা ইলেকশন করতে দাও নাই, যদি দিতে তাহলে তো আমরাই ক্ষমতায় চলে যেতাম, এরকম যে ন্যারেটিভ তৈরি করতে পারে সেটারও সুযোগ থাকবে না। যাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে তারা একটা পূর্ণাঙ্গ ম্যান্ডেট পাবে, সেই ম্যান্ডেটের ভিত্তিতে তারা আগামী 5 বছর থাকবে। কিন্তু এখন যে পর্যায়ে ইলেকশন করতে যাচ্ছে জাতীয় পার্টি বা আওয়ামী লীগকে বাইরে রেখে বা 14 দলকে বাইরে রেখে, জাতীয় পার্টির ব্যাপারে এখন ডিসিশন নাই, কিন্তু অলমোস্ট ক্লিয়ার যে আওয়ামী লীগ এবং 14 দল ইলেকশনে যেতে পারছে না। তো এই পরিস্থিতি যে নির্বাচন হবে তাহলে সেটাও ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে এবং 1 বছর 2 বছর না যাইতে বলবে যে আবার ইলেকশন দাও। কিন্তু সবাই যদি অংশগ্রহণ করতো, ভাই খুব ভালো করে বলেছিলেন যে যদি 3 মাসের মধ্যে ইলেকশন হতো আওয়ামী লীগের অস্তিত্বই পাওয়া যেত না। অস্তিত্ব পাওয়া যেত না সেটা একটু বেশি বলা হয়, অস্তিত্ব অবশ্যই পাওয়া যেত, কিন্তু এত জনপ্রিয় হতো না। তারা এখন যেই জনপ্রিয়তা অর্জন করছে, যে সরকার তাদের উপর যে নিষ্পেষণের ভূমিকা যেগুলো নিয়েছে, সরকার অন্যায় কিছু কাজ করছে এবং সরকার যখন নির্বিচারে যখন কিছু কাজ করছে, যখন তারা ঘরে থাকতে সমস্যা হচ্ছে তাদেরকে। এখন একটা তথ্য কয়েকদিন আগেও আমাকে নিয়ে একটা কথা বলছিল যে আপনি বলছেন যে 2 কোটি মানুষ ঘরে থাকতে পারছে না। তো যারা এই বোকামিটা করছে আমাকে নিয়ে, তারা শরণার্থী আর ইন্টারনালি ডিসপ্লেস পিপল এই দুইটার মধ্যে একটু ঘুরিয়ে ফেলতেছে। শরণার্থী ওরাই যে দেশ থেকে পালাচ্ছে কিংবা কোথাও তাঁবু খাটিয়ে আছে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি রোহিঙ্গারা আছে, তার দেশে যে আশ্রয় নিতে পারছে না। আমরা যেটা দেখেছি 71 সালে বাঙালিরা গিয়ে ওই পশ্চিমবঙ্গে আমরা 1 কোটিরও বেশি মানুষ ছিলাম, যে এরাও মনে করছে যে এমন যে কথাটা বললাম যে 2 কোটি মানুষ গৃহহারা হয়ে আছে, এরও মনে করছে যে বোধহয় বাংলাদেশের মধ্যে তাঁবু খাটায় কোথায় আছে। না, তাঁবু খাটায় নাই, সেটা হচ্ছে আপনার এক আত্মীয় চিটংয়ে বাড়িদার, সে ওখানে থাকতে পারছে না, সে ঢাকায় আসছে। ঢাকায় যেই আওয়ামী লীগ করা কর্মীটা, সে হয়তো চিটংয়ে গেছে, গোপালগঞ্জে গেছে বা অন্য কোথাও আছে, ঢাকা শহরে এক এলাকার লোক আরেক এলাকায় আছে। এইভাবে তারা নিজের ঘরে পরবাসী হয়ে আছে। তো নিজ বাসভূমে পরবাসী আর শরণার্থী দুই জিনিস। যারা আমার এই বক্তব্যের সমালোচনা করছে তাদেরকে বলবো যে শরণার্থী কী আর ইন্টারনালি ডিসপ্লেস পিপল কী, এটা তাদেরকে জানা উচিত। তো তখন তারা উপলব্ধি করতে পারবে যে বাংলাদেশে এখন যেই হারে মানে অধিকার হরণ করা হচ্ছে, যে হারে নির্যাতন হচ্ছে বিরোধী মতের প্রতি, সেগুলো যদি এই স্টাইলে চলতেই থাকে, তাহলে তারা আরেকটা হাসিনা সরকার এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, কিংবা তারা আরেকটা হাসিনা সরকারের মতো অ্যাক্ট করতে চাচ্ছে। কিন্তু আমাদের 5ই আগস্টের আকাঙ্ক্ষা তো সেটা ছিল না। 5ই আগস্টের আকাঙ্ক্ষা ছিল আমরা সম্মিলিতভাবে একযোগ হয়ে এগিয়ে যাব। দুষ্কৃতিকারী যারা লুটপাট করেছে, যারা অ্যাট্রোসিটি করেছে, যারা বিরুদ্ধ মতকে দমন করেছে, তাদেরকে আমরা সাজা দেব, কিন্তু নির্বিচারে না। আচ্ছা, আসলে যেটি বলছিলেন আজিজ, যে 3 মাসের মধ্যেই নির্বাচন করা গেলে হয়তো অনেকটাই আমরা এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে স্থিতিশীল পরিবেশেও আসলে নিয়ে আসতে পারতাম বাংলাদেশকে, হয়তো আইনশৃঙ্খলা বাহিনীকে সুসংহত করে আর কি। আমি বলছি যে 3 মাস পরে যদি নির্বাচন দেওয়া হতো এবং সব দলের অংশগ্রহণ যদি থাকতো, তাহলে কিন্তু আওয়ামী লীগ বা জাতীয় পার্টি যারাই নির্বাচনে গ্রহণ, অর্থাৎ আওয়ামী লীগ এবং তার সহযোগী যে সংগঠনগুলি আছে, এরা কিন্তু খুব অল্প সংখ্যক সিট পেত, অল্প সংখ্যক। তারা বিরোধী দলেও আসতে পারতো না, তাহলে এমনি পলিটিক্যালি তাদের ফেস করা যেত। এখন তো দমন করে ফেস করার চেষ্টা করা হচ্ছে, আইন করে ফেস করা যায়। সুতরাং এই নির্বাচন যদি হয় তাহলে সারা বিশ্বে এটা প্রশ্নবোধক হবে। এবং এখন যে দেশের পরিস্থিতি সামগ্রিক অর্থনৈতিক, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন সব মিলে নেক্সট ইলেকশন যদি এইরকম জোড়াতালি দেওয়া হয়, এই নির্বাচন তো আমার তো মনে হয় 2 বছরের বেশি সরকার টিকবে না। হ্যাঁ, যদি হয়ও
হ্যাঁ, তারপরেও আমি বলবো দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচন হওয়া উচিত। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা বিশ্বায়নের যুগে আমরা কিন্তু আলাদা দেশ না। বিশ্বায়নে যতটা সম্ভব কম প্রশ্নের সম্মুখীন হই, এটা বিবেচনা রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই। আর নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে পারে এমন কোনো রাজনৈতিক শক্তির আসলে উপস্থিতি কিভাবে মোকাবেলা করা সম্ভব? দেখেন, নির্বাচনে 2021 সালে লিখেছিলাম, যুগান্তরে ছাপা হয়েছে, ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। এখন আমার কাছে মনে হচ্ছে পুরা ফাঁদের মধ্যে পড়ে আছি আমরা। এই সরকারের সময় পুরা দেশটা ফাঁদের ভিতরে পড়ে আছে, জিওপলিটিক্যাল একটা ট্র্যাপ। পুরা জি, এই ফাঁদ থেকে কেমনে বের হবে তা তো জানি না। ওই আগে ধরেন ওই যে উপদেষ্টা আছে না একজন, হ্যাঁ, আপনার আগে বলছিল না যে ওই আরাকানে করিডোর দিবে, তারপরে দ্বীপের ভিতরে সেনা ঘাঁটি দিবে, পোর্ট তো দিয়েই ফেলাইছে। তো এইসব কাজগুলো হবে তো, তলে তলে হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস সেও তো গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংকের নামে অনেক সূত্র মওকুফ করে নিয়ে নিছে, তার বিরুদ্ধে মামলা, সে মামলাও প্রত্যাহার করে নিছে। এগুলো তো সব প্রশ্নের সম্মুখীন হবে তো। যদি সত্যিকার অর্থে কোনো মানবিক বাংলাদেশের দিকে এই দেশ যায়, তাহলে আইনের শাসন সুশাসন হয়, তাহলে এদেরকে প্রশ্নবিদ্ধ হতেই হবে, আইনের সামনাসামনি দাঁড়াতে হবে, বলতে হবে। যে কেউ আমি বললাম তো, যে কেউ আপনার এই সংবিধান, আমার কথা, সংবিধান আপনি সংস্কার করেন, যতবার খুশি করেন। পৃথিবীতে ধরেন ভারতে বলেন, আমেরিকায় বলেন, জাতীয় সঙ্গীত বদলে গেছে, আপনার সংস্কার, সংবিধান, ফ্রান্সের তো সংবিধানও বদলেছে কয়েকবার। তো আমার কোনো আপত্তি নাই, একটা বিপ্লব যদি হতো আপনার সংবিধান বদলাতে পারতেন। হ্যাঁ, কিন্তু আপনি অভ্যুত্থান করেছেন, আপনি সংবিধানের যে ওত নিয়েছেন, এই সংবিধানের যে সংস্কার করবেন সংসদ, এখানে কি করে সংস্কার করে, এটা তো ম্যান্ডেট নাই তাদের। যে কোনো সময় সরকার আসলে তো ধরেন আমি কেস করে দিলাম, কি হবে তাহলে? সব তো ইলিগ্যাল হয়ে যাবে। আপনি করতে পারবেন না, এই সনদের বিরুদ্ধে মামলা করার অধিকার নাই। না, সেটা তো দায় মুক্তি দিতেছে না, ইন্ডিপেন্ডেন্ট সরকার তো যদি আসে ইন্ডিপেন্ডেন্ট বাদ করে দিবে, তাহলে তো বিচার হবে। জি, আমরা আসলে আমাদের আজকের আয়োজনে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তারপরেও আমি আমাদের যে বিষয়বস্তু নির্ধারণ করেছিলাম যে ভবিষ্যৎ নির্বাচন আশাবাদী নাকি নাশকতা, তো নাশকতা শব্দটিকে নিয়ে আমি শেষ একটা প্রশ্নের আগে একটা প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে আপনাদের দুজনের কাছে থাকবে যে এই যে নির্বাচনের আগে যে নাশকতাগুলো আমরা দেখছি, অগ্নিকাণ্ড ঘটছে একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে, এই নাশকতাকে আসলে আপনারা কি মনে করছেন? মানে যদি আনিস আলমগীর আগে আপনি একটু বলবেন, তারপর আপনার কাছে যাব। আমি নাশকতাকে মনে করি সরকারের ব্যর্থতা, কারণ আপনাকে পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি পাহারাদার হয়ে টেম্পো স্ট্যান্ডও রক্ষা করতে পারছেন না, এয়ারপোর্টও রক্ষা করতে পারছেন না, যেখানে সেখানে আগুন লেগে যাবে কেন? আবার আগুন যখন লাগে তখন আবার আমরা দেখি যে সেখানে যারা নিভাতে চাচ্ছে তারা বলছে আমরা নিভানোর অনুমতি পাচ্ছে না। পৃথিবীর এমন কোন জায়গা আছে যে আগুন লেগে গেছে, আগুন লাগানোর লোক এসে অনুমতি লাগবে আগুন নিভাতে? তো এরকম যদি আমলাতন্ত্র থাকে, এরকম যদি পরিস্থিতি থাকে, নাশকতা আরও হবে তাহলে। সো আমরা নাশকতা কেন হচ্ছে সেটা সরকারের উদ্ঘাটন করা উচিত। নাশকতা কেন মানে এই হওয়াটা বন্ধ করার উদ্যোগটা সরকারকে উচিত। জনগণ হিসাবে আমরা যেটা বলি, আমরা সেই শান্তি, আমরা সেই ফেব্রুয়ারির বা এর আগে, সম্ভব হলে ফেব্রুয়ারির আগে, জানুয়ারিতেই একটা নির্বাচন হোক এবং সঠিক জনগণ যাদেরকে রায় দেয়। জি জি জি, এম আজিজ ছোট্ট করে বলবেন আপনি। যে এবং একটা পত্রিকার উদ্ধৃতি দিয়ে বলি, যে পত্রিকায় দেখছিলাম, জাতীয় পত্রিকায়, যে স্কুল কলেজগুলোতে চিঠি পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে অগ্নিকাণ্ডের জন্য অগ্নিকাণ্ড হতে পারে, এমন কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেজন্য পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য, এবং সবাই কিন্তু উদ্বিগ্ন এটা নিয়ে। আপনি দেখেন তিনটে বড় ঘটনা অগ্নিকাণ্ড, একটা মিরপুর চিটাগাং ইপিজেটে আর শাহজালাল আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আচ্ছা, কোনটা? আমি তো নাশকতার খবর পাচ্ছি না। আমি তো মনে করি বলেন এই এয়ারপোর্টে আপনি অগ্নি নিভাতে যাবে, সব অগোছালো ভিতরে, যেটা প্রাথমিক পাওয়া গেছে অগোছালো, তার ভিতরে আগুন লেগে, আপনি বলেন কেমিক্যাল এবং গার্মেন্টস একই জাতে, যা আসতেছে ইম্পোর্ট সব একটার ভিতরে ঢুকেছেন, কেমিক্যালে আগুন লেগে গেছে।
আগুন লেগে যখন গেছে ফায়ার ব্রিগেড 1 ঘন্টা ঢুকতেই পারে নাই, তারপর পানি নাই, হাইড্রেন্ট নাই, পানি নাই। না না, এগুলো এটার নির্বাচন, আমি তো নাশকতা দেখতে পাচ্ছি না, আমি ভাবতেছি ম্যানেজমেন্ট ফেইলর। আপনি বলেন যে এয়ারপোর্টের মতো এটা না, ওটা বাড়িতে আগুন লাগছে, কেপি আগুন লাগছে, আমি তো নাশকতা তারা তদন্ত করুক, এটা তদন্ত করে না তো, রিপোর্ট তো পাওয়া যায় না। আমি এয়ারপোর্টে আমি লক্ষ্য করতেছি যে ধরেন ওখানে একটা আগুন লাগছে, কেমিক্যাল আছে সেখানে, আপনি 1 ঘন্টা ঢুকতেই পারে নাই, গেটে ঢুকতে দেওয়া হয় নাই, তারপরে পানি নাই, এটা 7 ঘন্টা পরে আগুন লাগে পড়ছে, অর্থাৎ বলা হয় আগুন 7 ঘন্টা পরে 2:30 থেকে 7 ঘন্টার ভিতরে আগুন নিভায় নাই তো, আগুন পুড়ে শেষ হয়ে নিজে নিজে নিভে গেছে। আসলে দুর্ঘটনা বা নাশকতা আমরা যেটাই বলি না কেন, নির্বাচনের আগে এইগুলো আসলে আমাদের জন্য খুবই একটা আমার কাছে মনে হয় নেতিবাচক ইঙ্গিত বহন করে, আসলে জনগণের মনে প্রশ্ন তুলে। না তা তো বটেই, এগুলোর তদন্ত হচ্ছে। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষে চলে এসেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ফেব্রুয়ারি 2026 সালের জাতীয় নির্বাচন হবে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে। একটা লাইনে, এক বাক্যে আপনাদের মন্তব্য চাই। এটা উনি হয়তো বলেছেন ঐতিহাসিক নির্বাচন হবে, এটা হওয়ার কোনো সম্ভাবনা, ঐতিহাসিক নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই, চ্যালেঞ্জ আছে সামনে, প্রকট চ্যালেঞ্জ। জি, আনিস আলমগীর, ওনার যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়িত হোক, জনগণ অন্তত রক্ষা পাক যে একটা অনির্বাচিত সরকার থেকে একটা নির্বাচিত সরকারের এবং একটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের দেশে নির্বাচন সংগঠিত হোক। আসলে আমরা সবাই সেই প্রত্যাশা করি। আপনাদের দুজনকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে আলোচনায় আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে গভীরভাবে চিন্তা করেছি। রাজনৈতিক সংস্কার, জনগণের প্রত্যাশা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের আলোকে আমাদের সামনে যে চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে তা স্পষ্ট হয়েছে। এখন সময় এসেছে আমাদের সকলের, রাজনৈতিক নেতা, নাগরিক, গণমাধ্যম একসাথে কাজ করার, একটি শক্তিশালী ও স্থিতিশীল গণতন্ত্র গড়ে তোলার জন্য। আপনারা কি আশাবাদী নাকি উদ্বিগ্ন? হয়তো উভয়ই। তবে একথা নিশ্চিত যে আমাদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। আসুন আমরা সবাই মিলে একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করি, কারণ আমাদের ভবিষ্যৎ আমাদের হাতেই। আজকের আয়োজন এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আপনাদের আন্তরিক সমর্থন ও অবিচল উপস্থিতির জন্য আমরা চিরকৃতজ্ঞ। অনুগ্রহ করে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল বিয়ন্ড দ্য ডেল্টা সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত জানান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।